হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে বন্ধুরা আজ আরও একটি নতুন ভিডিও শুরু করেছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতে থাকো আমি সকাল থেকে কি করি। সন্ধ্যা পর্যন্ত যাবে ভিডিওটা নাকি দুপুর পর্যন্তই যাবে বলা যাচ্ছে না। তো দেখতে থাকো। আর আজ হচ্ছে বুধবার আর এখন হচ্ছে সকাল 9টা। তো বন্ধুরা তোমাদের সাথে নিয়েই এখন থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। গতকাল রাতে কিন্তু তাসনিমের বাবা ডিম পাউরুটি এগুলো এনে রেখেছিল, তো তখন আর ডিমগুলো গুছানো হয়নি। তো ভাবলাম যে সকালবেলা একটুখানি গুছিয়ে ফেলি। আর সকালে কিন্তু আমার ছোটো মেয়েটা ক্লাসে চলে গেছে, ওর টিফিনে আমি করে দিয়েছি নুডলস আর হচ্ছে চিকেন বল। আর বড় মেয়েটার তো আজকে কয়েকদিন ধরে পেটে ব্যথা, ও স্কুলে যেতে পারছে না। তো দেখি আজকে রান্না বাড়া শেষ করে তাড়াতাড়ি আর কি রান্নাটা শেষ করতে পারলে ওকে ডক্টরখানায় নিয়ে যাব। আসলে সকালবেলা দেখা যায় বের হতে পারি না, রান্না বাড়ার একটা চাপ থাকে। আবার দেখা যায় দুদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির কারণে কিন্তু আরও বের হওয়া যাচ্ছে না। তো আজকে ট্রাই করব অবশ্যই ওকে নিয়ে একটু ডাক্তারখানায় যাওয়ার জন্য। আর আজকের সকালে স্পেশাল আমি আমাদের জন্য ব্রেকফাস্ট তৈরি করছি। এমনি তো দেখা যায় প্রতিদিনই পাউরুটি বা পরোটা এগুলো খাওয়া হয়, তবে আজকে সেই পাউরুটি দিয়েই একটু ভিন্ন ধরনের নাস্তা তৈরি করার চেষ্টা করছি। একটা গান আছে না, সেম সেম বাট ডিফারেন্ট, আমি সেই ডিফারেন্টটাই তৈরি করছি। আর বড় মেয়ের জন্য আমি নুডলস আর হচ্ছে চিকেন বল রেখে দিয়েছি। এছাড়াও ঘরে আর কি চিকেন ফ্রাই আছে, আমি গতকাল চিকেন ফ্রাই করেছিলাম। অবশ্যই সেই ভিডিওটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করি নাই, ইনশাল্লাহ আগামীকাল আর কি শেয়ার করে দেবো। তো এই যে দেখো আমি টোস্টারে ব্রেড টোস্ট করে নিচ্ছি। আমার ঘরে 2টা ব্রেড টোস্টার রয়েছে। একটা প্রথম যেটা কিনেছিলাম সেটাও কিন্তু দেখা যায় আর কি পুশ করলে বের হয়, কিন্তু অটো যে বের হয় কেনার পরে কয়েকদিন পর্যন্ত ভালো ছিল, হয়তো 2-3 মাস ভালো ছিল। এরপরে কিন্তু আর কি টোস্টারের নখগুলা কেমন যেন নষ্ট হয়ে যায়। ওটাকে একদম চাপ দিয়ে ধরে রাখতে হয় যতক্ষণ পর্যন্ত ব্রেডটা আর কি না হয়। তো আসলে এটা একটা ঝামেলা, অনেক সময় দেখা যায় ব্রেড পুড়ে যায়। আর কতক্ষণই বা টোস্টারের নখটা ধরে থাকতে ইচ্ছে করে বলো। দেখি দোনোটা টোস্টারে একটু মেকানিকের কাছে নিয়ে যাব, তারা ঠিক করতে পারে কিনা দেখব। তো আমার জন্য আর আমার হাজব্যান্ডের জন্য আমি 4 পিস ব্রেড টোস্ট করে নিয়েছি। আর এখন তৈরি করব এগ টোস্ট। তো অনেকেই দেখো যারা আমার ভিডিও তারা তো জানো আমি কিন্তু এগ টোস্টটা সাধারণত দেখা যায় ডিম, এরপর হচ্ছে মধু, গুঁড়া দুধ, এরপর হচ্ছে একটুখানি এলাচি পাউডার দিয়ে করি। তবে আজকে কিন্তু আমি সেগুলো কিছুই দিচ্ছি না। আজকে আমি একটুখানি স্পাইসি ভাবে এগ টোস্টটা তৈরি করার চেষ্টা করব। তো আমি একটা ডিমকে ফিটিয়ে নিয়েছি, দেখতেই পেলে। এরপরে বাটার দিয়েছি, বাটারের সাথে সামান্য একটু তেল দিয়েছি। তারপরে তো পাউরুটিগুলো ডিমের উপরে দিয়ে দিলাম। আর আমি উপর থেকে একটুখানি মরিচের গুঁড়া দিয়ে দিব। তো দেখবো এটা খেয়ে আসলে এটা টেস্ট কেমন হয়। আমি কিন্তু এর আগে এভাবে কখনো খাইনি। তো হঠাৎ মনে হলো সবসময় তো আমি একভাবে খাই, আজকে একটু ডিফারেন্টভাবে তৈরি করি। আর তোমাদের কাছে অবশ্যই আমি খেয়ে বলবো এটা খেতে কেমন হয়েছে, আগেরটা টেস্ট ভালো নাকি এটা টেস্ট ভালো। তো আমি ব্রেডটাকে মাঝখান থেকে কেটে দিব যেন খেতে সুবিধা হয়। আর একটা ইনফরমেশন তোমাদের আমি দিয়ে দিচ্ছি, এই ব্রেডটা কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না। যেমন আমরা ডিম চিনি দিয়ে যে টোস্টটা তৈরি করি সেটা কিন্তু একটু কড়া করে ভাজলে খেতে ভালো লাগে। আর এটা হচ্ছে হালকা শ্যাডো ফ্রাই করতে হবে এগটাকে, তবে কিন্তু খেতে ভালো লাগবে। তো এই তো আমার এগ টোস্ট হয়ে গেল। এখানেও আমি 4 পিস করে নিলাম। আর এদিক দিয়ে কিন্তু চাটাও হয়ে গেছে। আর যারা চা লাভার আছো তারা তো জানোই যে যত কিছুই খাই না কেন চা ছাড়া কিন্তু আমাদের নাস্তা কখনোই আর কি কমপ্লিট হবে না, ইনকমপ্লিট থেকে যাবে। আর আমার চাটাও কিন্তু একটুখানি স্পেশাল হওয়া লাগে, যেমন লিকারটা করা হতে হবে, দুধটা বেশি হতে হবে, আর মিষ্টিটা হালকা হতে হবে, তবে কিন্তু চায়ের একটা ব্যালেন্স থাকে। আমার চা কিন্তু খেতে অনেকেই পছন্দ করে, জানি না ভালো হয় কি না, তাদের কাছে ভালো লাগে, তবে আমার কাছেও খেতে ভালো লাগে, খারাপ লাগে না। তো এই তো দুজনের জন্য আমি 2 কাপে চা নিয়ে আসলাম। আমার হাজব্যান্ড এমনি সবসময় খায় না, তবে আজকে আমি দিব, ওকে কয়েকদিন ধরে চা দিচ্ছি না, তো কিছু বলে না, ও উল্টা আরও বলে আমাকে কখনো চা দিবে না, মানে সে চা পছন্দ করে না। ও বলে কি যে কিসের নেশা, আবার কোনো জিনিসের কোনো নেশা নেই, ইচ্ছে হলে খাবো, ইচ্ছে হলে খাবো না। ভালো তো, কিন্তু আমি বা আমার বোনদের এটা কিন্তু হয় না, আমাদের খেতেই হবে। দেখা যায় যে কোনো হয়তো বা কোনো কাজে আর কি আটকে গেছি, চাটা খেতে পারিনি, তো বাইরে যেয়ে হলেও সেই চাটা খাবো। ইভেন বাসায় থাকলে দেখা যায় কাজের চাপে খেতে পারছি না, তখন দেখা যায় দুপুরের দিকে হলেও ভাত নামাই হলেও আগে চাটা বানিয়ে খাবো। বোঝো আমাদের এমন একটা অভ্যাস। তো
তবে এটাও ঠিক, আমি দেখেছি কোথাও গেলে যদি চায়ের কালার দেখে ভালো না হয় সে চা খাই না। মানে চা খেতে খেতে মানে খেতে কি চা পান করতে করতে এমন একটা অভ্যাস হয়ে গেছে, তো আমরা দেখলেই বুঝতে পারি আসলে কোন চাটা ভালো হয়েছে কোন চাটা ভালো হয়নি। মানে চায়ের উপরে পিএইচডি ডিগ্রি অর্জন করা আছে আমাদের। তখন বলি কি আস্তে করে বলে ফেলি যে আসলে আমরা চা খাই না। তারা তো আর বুঝবে না যে চাটা আমার পছন্দ হয় নাই, আস্তে করে ইগনোর করে যায়। তো বন্ধুরা তোমরা কি এমন করো কখনো? কমেন্ট করে জানিও কিন্তু। আর এই যে দেখো আমার হাজব্যান্ডের জন্য নাস্তা তৈরি, এখন ওকে দিয়ে আসবো। এরপরে এই যে আমার জন্য এটা নিয়েছি, আমি কিন্তু সাথে একটা পাউরুটিও নিয়েছি আর 2টা ব্রেড টোস্ট নিলাম, যেটা আমি টোস্টারে টোস্ট করেছি, আর সাথে তো এগ টোস্ট আছে। তো বন্ধুরা চলো আগে সকালবেলা ব্রেকফাস্টটা করে নিই। আসলে সকালের ব্রেকফাস্টটা কিন্তু মহিলাদের জন্য বা বাচ্চাদের জন্য বলো বা পুরুষদের জন্য বলো খুবই কিন্তু ইম্পর্ট্যান্ট। এই যে দেখো খাটে বসে আমি হাত পা ছড়িয়ে বসে এখন খাচ্ছি। এই টাইমটাই মনে হয় যেন আমার নিজস্ব আমার একটা সময়। সকালের এই ব্রেক টাইমটাই আমার কাছে খুবই ভালো লাগে। আমার সারাদিনের মধ্যে এই সময়টা হচ্ছে আমার কাছে আর কি স্পেশাল। আর তোমাদের বলেছিলাম না যে আমি রিভিউ দিব এটা খেতে কেমন হয়েছে। বিশ্বাস করো বন্ধুরা, অনেস্টলি আমরা যে এগটা আর কি সুইট এগ টোস্টটা খাই সেটার চাইতে এটা অনেক মজা। সেম জিনিসই তো দিয়েছে, ওটার মধ্যে বাটার দিয়ে তৈরি করি, এটার মধ্যে বাটার দিয়ে তৈরি করছি, শুধু একটুখানি মরিচের গুঁড়ো আমি ছিটিয়ে দিয়েছি। ভীষণ মজা খেতে। তো তোমরা বাসায় এইভাবে একবার ট্রাই করে দেখো। তবে আমি বলবো যে শুধু সয়াবিন তেল দিয়ে করবা না, তেলের সাথে একটুখানি বাটার অথবা একটুখানি ঘি দিয়ে নিবা, তবেই কিন্তু এটার প্রপারলি যে টেস্টটা সেটা পাবা। আমি চাইবো একবার হলেও তোমরা এটা ট্রাই করে দেখো। সবার ঘরে কিন্তু ঘি থাকে, বাটার থাকে। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও খাওয়ার পরে তোমাদের কেমন লাগলো। তো বন্ধুরা তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি থাকলাম। এই যে দেখো আমি তো প্রথমেই আর কি এগ টোস্ট যেটা সেটা খেয়েছি, খেয়ে এরপরে যে এখন আমি যেটা টোস্টারে টোস্ট করেছি সেটা খেলাম। আর সব খাওয়া শেষ, চা খাওয়া শেষ অনেকটা, তো তখন মনে পড়লো আমি পানি খাই নাই। এই যে দেখো ছোট্ট একটা কাপে পানি এনেছি, তারপরও কিন্তু আর কি পানি খেতে ভুলে গেছি। পানি খেতে ইচ্ছে করে না সকালবেলা। এদিকে কিন্তু দুপুরের রান্না বসিয়ে দিয়েছি। তো এক চুলায় ভাত দিয়েছি, আরেক চুলায় কচুর শাক রান্না করছি। যেহেতু গ্যাস নাই তাই শাক থেকে পানিটা শুকাতে একটু সময় লাগছে, তারপরও হয়ে গেছে এই গ্যাসে। এখন কিন্তু অলমোস্ট 11:30টার মতো বাজে। আমি ঘরের যে টুকিটাকি কাজকর্ম ছিল গুছিয়ে এসেছি। আর শাকটা রান্না করতে সহায়তা করছে আমার ছোট বোন। ওই কিন্তু শাক এনে ধুয়ে কেটে আর কি চুলায় বসিয়ে দিয়েছে। আর এখনও শুধু আমি নাড়াচাড়া দিচ্ছি আর একটুখানি থেতলে নিলাম, এতে করে কিন্তু শাকটা একদম ভর্তার মতো হয়ে যাবে। তো এই তো বাগারে ব্যবহার করছি শুকনা মরিচ, আর সাথে দিয়ে দিলাম একটুখানি কালো জিরা, আর দেবো হচ্ছে 1 চিমটি পরিমাণ শুধু জিরা, যেটা কালো জিরা আর জিরা, কি বলবো বলো তো, কালো জিরা জিরা, যাক 2টা আইটেমেই ব্যবহার করছি। আমি যখন ভয়েসটা দিতে যাচ্ছি তখন আর কি আমার একটু কনফিউশন হচ্ছে, আরে এটাও তো জিরা ওইটাও তো জিরা। যাই হোক ফোড়নে দিয়েছি রসুন কুচি, এরপরে হচ্ছে পেঁয়াজ কুচি। আমি কিন্তু শাকে যখন আমি সেদ্ধ দিয়েছিলাম তখনও কিন্তু অনেকটাই রসুন আর পেঁয়াজ দিয়েছিলাম, তাই বাগারে বেশি একটা পেঁয়াজ দিলাম না আর কি। আমার বোনকে বলেছিলাম যে আরেকটু পেঁয়াজ দে, তো বলে যে না, সেদ্ধ করার সময় অনেকটাই পেঁয়াজ দিয়েছি। কয়েকদিন ধরে কিন্তু আমাদের গ্যাসে খুবই সমস্যা করে। ওই যে বললাম না গ্যাস কম। একদিন তো যা হয়েছিল যে দেখা যায় গ্যাসে টাকা মাত্র রিফিল করেছি, তারপরও এসে দেখি যে চুলা অফ হয়ে আছে। বুঝো কেমন অবস্থা। ওই একদিন শুধু এমনটা হয়েছিল, এরপর আর হয় নাই। অল্প হলেও আর কি গ্যাস থাকে। যাই হোক আমি চুলাটা চেঞ্জ করে দিলাম আর তেলের উপরে শাকটাকে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নিয়েছি। তো এখন আমি তরকারি বসাবো। আর তরকারিতে আজকে দুপুরে রান্না হচ্ছে গরুর মাংস আলু দিয়ে। কারণ দেখা যায় বাচ্চারা তো মাছ খেতে চায় না। আগে তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো, তো খামাখা ঝামেলা করে আর লাভ কি, ভাবলাম যে তাহলে গরুর মাংস রান্না করে ফেলি। আর এই যে এখানে আমি আদা রসুন জিরা আর সাথে হচ্ছে ছোট সাইজের 2টা তেজপাতা দিয়ে মশলাগুলো ব্লেন্ড করে নিয়েছি। আর দেখো আমার ভাতটা কিন্তু টকবক করে ফুটছে, ভাত হয়ে গেছে, ঠিকা দিয়ে নিব। তো বন্ধুরা আমি তোমাদের কাছ থেকে সবসময় যেই রিকোয়েস্টটা করি সেটা একবার করে নিচ্ছি। আমার আপু ভাইয়ারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আমার আন্টিরা আঙ্কেলরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, ভিডিওটির একটি অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ সেই অংশটির জন্য হলেও ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। আর তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছুই জানাতে পারো। ভালো না লাগলে সেটাও জানাতে পারো, ভালো লাগলেও জানাতে পারো। তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, আমি মনোযোগ দিয়ে তোমাদের কমেন্টগুলো পড়ি।
আর যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করেছো, ভিডিওটি দেখছো, তো তোমাদের কাছে যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারো। আমার পরিবারের বন্ধুদেরকে আমি রিকোয়েস্ট করব, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো নাও লাগে, দেখতেও ভালো না লাগে, তারপরেও কষ্ট হলে একটু দেখো। আমি আশা করছি আস্তে আস্তে তোমাদের ঠিক ভালো লেগে যাবে। আর আমার যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, সাথে থাকা ছোট্ট যে বেল বাটনটি আছে সেটাও কিন্তু তোমরা একটু অল অন করে দিও। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। চাইলে তোমরা তোমাদের সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে। আর একটা জিনিস খেয়াল করেছো, আমি বলে দিচ্ছি, তো মাঝে মাঝেই দেখবার শব্দ হচ্ছে। আসলে আজকে কিন্তু সারাদিন এই বৃষ্টি হচ্ছে। তো যখনই আমি ভয়েস দিতে যাই তখনই দেখি বাইরের বৃষ্টি হয়। আমি একদম জানালা টানালা বন্ধ করে বসে ভয়েস দিচ্ছি, তারপর আমি দেখছি কেমন একটা শনশন শনশন শব্দ হচ্ছে। তো প্লিজ এই শব্দটাকে ইগনোর করো অথবা এনজয় করো। আমার কাছে তো বৃষ্টির শব্দ খুবই ভালো লাগে। তো ভিজতে চেয়েছিলাম কিন্তু আমাকে ভিজতে দিবে না, বলে যে না, এখনকার বৃষ্টি ভালো না। আর তেমন মুষলধারে বৃষ্টি পড়েও না যে আর কি ভিজবো। যাই হোক, কথায় কথায় অনেকটাই রান্না এগিয়ে নিলাম। আমি এখানে আলুগুলো একটুখানি লাল লাল করে ভেজে নিলাম। আমি কিন্তু চেষ্টা করি মাংসের মধ্যে আলুগুলো ভেজে নিতে, এতে করে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো আসে। এছাড়া দেখা যায় আমি কিন্তু বেশি একটা আর কি আলু খাইও না মাংসতে। তো দেখা যায় মাঝে মাঝে ইচ্ছে হয় যে একটু পাতলা ঝোল করি বা একটুখানি আলু দেই। তো যখনই আমি আলু দিই তখন কিন্তু এই প্রসেসেই রান্না করি, আর কি তরকারির টেস্টটা খুব ভালো আসে। তেলের পরিমাণটা আমি একটুখানি বেশি দিয়েছি। এছাড়াও আমি আরও প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ তেল অ্যাড করে দিলাম। এটা অবশ্য অফ ক্যামেরায় করেছি, তোমাদেরকে দেখাই নাই। আর দেখতেই পেলা যেটা আমি তেলের মধ্যে কিন্তু 2-3 টুকরো দারুচিনি, 3-4টা এলাচি, আর হচ্ছে 3-4টা লং, 2টা তেজপাতা আর একটা কালো এলাচ দিয়েছি। তো এগুলো দিয়ে হালকা একটু ভেজে নিয়ে এরপর কিন্তু আমি পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। এখন আমি আর কি যে মশলাগুলো দিব সেটা হচ্ছে আদা রসুন জিরা বাটা, এরপর হচ্ছে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। তো মশলাগুলো দেওয়ার আগে আমি একটুখানি পানি দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায়। আর যেহেতু মশলার পরিমাণটা একটু বেশি পড়ে, এই কারণে আমি একটু আর কি পানি দিয়ে নিই। এই যে দিয়ে দিলাম পরিমাণ মতন আদা রসুন বাটা, সাথে কিন্তু জিরা বাটা আছে। এরপরে দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আরও দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আমি যেহেতু ঝালটা একটু খেতে পছন্দ করি, আর যেহেতু আলু আছে অত একটা ঝাল হবে না, মেয়েরা খেতে পারবে। তবে তরকারির মধ্যে কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। আরও দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ধনের গুঁড়া। আমি প্রথমে কি করতাম আর কি, গোটা ধনে কিনে এনে এটা হচ্ছে রোদ্রে শুকিয়ে এরপর হচ্ছে ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিতাম। ওই ধনিয়ার গুঁড়া থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসতো না, যা বলার মতো না। আর এখন আর কি কেনা ধনিয়া গুঁড়ার মধ্যে সেই ফ্লেভারটা পাই না, তারপরেও আর কি ঠেকা ব্যাঠা কাজ চালানোর জন্য আমি কিনে রেখেছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ জিরার গুঁড়া, আর এখানে কতটুকু, 1/2 চামচ হবে। আর 1/2 চামচ পরিমাণ দিয়েছি গরম মশলা গুঁড়া। এগুলো কিন্তু আমি পাউডার আকারে যে প্যাকেট পাওয়া যায়, মিনি প্যাকেট, সেগুলো কিনে নিচ্ছি। গোটা গরম মশলা দিলেও একটুখানি যদি আর কি পাউডার গরম মশলা দিয়ে দেই, সেটা দিলে আর কি তরকারিটা বেশি ভালো হয়। তবে হাতে বানানো গরম মশলাটা যদি ইউজ করতে পারা যায়, সেক্ষেত্রে কিন্তু তরকারির টেস্ট আরও বেশি ভালো আসে। তো এদিক দিয়ে কিন্তু মশলাটা খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। আর এখন আমি মাংসগুলো দিয়ে দিব। আমি কিন্তু ম্যাক্সিমাম সময়ই দেখা যায় প্রেশার কুকারে গরুর মাংস বা হাঁসের মাংস রান্না করি, খুব ভালো লাগে খেতে। তো 2-3 দিন আগে দেখলাম, তখন আর কি গরুর মাংস প্রেশার কুকারে ছিল। হঠাৎ দেখি ঠুস করে একটা শব্দ হলো। তো কিসের শব্দ হলো আমি আর খুঁজে পেলাম না। এরপর যখন আমি আর কি প্রেশার কুকারের ঢাকনাটা খুলতে যাব, তখন দেখি ওটা থেকে একটা স্ক্রু মতো থাকে, সেই স্ক্রুটা নাই। আর ঘন্টা যেটা থাকে না, সেই ঘন্টার ভিতরে যে আর কি মূল ক্যাপটা থাকে, তো সেটা কিন্তু ছুটে আসছে। তো কী আর করবো, এটাও মেকানিকের কাছে নিতে হবে। দেখি একসাথে 2-3টে মেশিনে নিব, যেমন আমার টোস্টার, 2টা টোস্টারে নিতে হবে। এছাড়া প্রেশার কুকারও 2টা প্রেশার কুকারে নিতে হবে। প্রথম আমি একটা প্রেশার কুকার কিনেছিলাম বাণিজ্য মেলা থেকে, সেটা ছিল 7 লিটারের, অনেক বড়। তো বাসায় এনে দেখি, যখন আমি তরকারিতে বসালাম কিন্তু দেখি যে সিটি দেয় না।
পরে আমি ওখানে নিয়ে গেলাম আর কি, ওদের তো আর খুঁজে পাচ্ছি না, যেহেতু আমি বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম, এই কারণে আমি অন্য একটা মেকানিকের কাছে নিয়েছিলাম। তখন ওরা বলল কি যে এটার ঘন্টাটা যেটা সেটা অনেক ওয়েট, এই কারণে আর কি এটা উপরে ওঠে না। এরপরে ছোট একটা আমি বাইরের যে মেকানিকের থেকে আমি সবসময় ব্লেন্ডার মেশিন বলো বা ইলেকট্রনিক জিনিস সোজা কথা ঠিক করে ওনার কাছে নিয়ে গেছিলাম, উনি একটা আলাদা দিয়ে দিছিল। তো সেই একই সমস্যা রয়ে গেছে, দেখি ঘন্টাটা আর কি সিটি দেয় না। তো এই কারণে দুটোটা আমার প্রেসার কুকার নিতে হবে, দুটোটাই টোস্টার নিতে হবে। এছাড়াও আমার ব্লেন্ডার মেশিনের যে মূল মেশিনটা যেটা দিয়ে আর কি ঘোরানো হয়, ওই মেশিনটা দেখা যায় অনেক বছর হয়ে গেছে, তো আর কি একটু লোড পড়লেই মেশিনটা আপনা থেকে অফ হয়ে যায়। এই কারণে কিন্তু আমি আরও একটা ব্লেন্ডার মেশিন কিনছি। বোঝা আমার ঘরে সব ডাবল ডাবল, যেমন 2টা ব্লেন্ডার মেশিন, 2টা হচ্ছে টোস্টার মেশিন, তারপর হচ্ছে 2টা হচ্ছে রাইস কুকার, এরকম আরও আছে 2টা ওভেন, মানে সব ডাবল ডাবল আরও আছে যেটা বলে শেষ করা যাবে না। তো এদিক দিয়ে কিন্তু আমার তরকারিটা কষানো হয়ে গেছে, আর এখন আমি একটু গরম পানি অ্যাড করে দিলাম। আর গরম পানি অ্যাড করে আমি ঠিক 40 থেকে 50 মিনিট অপেক্ষা করব যেন গরুর মাংসটা একদম সফট হয়ে যায়। তো দেখো অলমোস্ট 40 মিনিট পর প্যান থেকে ঢাকনাটা তুলে নিলাম। তো অলমোস্ট কিন্তু আমার মাংস এরপর হচ্ছে আলু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি 1 চামচ পরিমাণ টালা ভাজা গুঁড়া ব্যবহার করব। এরপরে আমি একদম কম আঁচে জাস্ট আমি 5 মিনিট রেখে দিব যেন তেলটা উপর থেকে ভেসে আসে। আমি কিন্তু সব রান্নার ক্ষেত্রে যেমন তরকারি, মাছের ঝোল, এরপর হচ্ছে মাংস, যে কোনো মাংস আর কি নামানোর আগে 5 মিনিট লো আঁচে ঢেকে রেখে দিই। এভাবে করে রাখলে হয় কি একদম আমরা যে তেল মশলা দিয়েছি সব আর কি উপর থেকে উঠে আসে। তোমরাও দেখবা ট্রাই করে, অনেক সময় দেখবা জাল বাড়ানো অবস্থায় যদি অনেক দেখা যায় তেল মশলা দিয়ে রান্না করছে, কিন্তু একদম জাল বাড়ানো অবস্থায় তরকারির পাতিল বলো করে বলো নামাই রাখছি, তখন কিন্তু দেখবো অত একটা তেল দেখা যায় না তরকারির মধ্যে। আর তুমি যদি অল্প তেলেও রান্না করো, কিন্তু এই সিস্টেমটা ফলো করে দেখো, ইনশাল্লাহ দেখবা একদম তরকারি থেকে তেল উপচুপচে পড়ছে। তোমরা এইভাবে ট্রাই করে দেখো, যে কোনো তরকারি নামানোর আগে 5 মিনিট একদম ডিম আঁচে রেখে দিবা, এরপরে তরকারিটা নামাবা। তো এরকম কিন্তু আরও অনেক টিপস কিন্তু আমার ভিডিওর মাঝে পেয়ে যাবা। প্রতিদিনই আমি নিত্য নতুন দেখা যায় টিপস দিয়ে থাকি, যখন আর কি যেটা আমার কাছে পড়ে, যেটা দেখা যায় রান্না করতে গেলে বা কোনো কাজ করতে গেলে আমি সেই টিপসগুলো দিই ইনশাল্লাহ। আর আমার এই টিপসগুলো কিন্তু খুবই কার্যকরী, একদম 100% অথেন্টিক টিপস বলতে পারো। মানে এর মধ্যে কোনো ভেজাল নাই, এমন না যে আমি কারো মুখ থেকে শুনে বা দেখে বলেছি, যেটা আমি একদম নিজে করে ঠেকে শিখেছি, আমি ফল পেয়েছি, সেই জিনিসটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। তো অনেক বক বক করে ফেললাম। আর আরেকটা কথা বলি, আমি কিন্তু আমার বড় মেয়েকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম। তরকারিটা চুলায় রেখে একদম কম আঁচে রেখে গিয়েছিলাম। জানি যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে সময় লাগবে, বরঞ্চ আরও ভালো হয়েছে। জাল বাড়িয়ে রান্না করলে কিন্তু গরুর মাংস কখনোই সিদ্ধ হয় না, রাবারের মতো হয়ে থাকে। আর লো আঁচে মাংস রান্না করলে কিন্তু সেই মাংসটা সফট হয় খেতে। তো এটাও কিন্তু আরেকটা টিপস, যারা আর কি জানো তারা তো জানে, আর যারা নতুন রাঁধুনি আমি বলবো আমার নতুন রাঁধুনি আপুদের খুবই কাজে লাগবে। আর হসপিটালে যে গেলাম তেমন কোনো ওষুধ দেয়নি, শুধু 2-1 আইটেমের ওষুধ দিয়েছে আর পরীক্ষা করার জন্য দিয়েছে। আসলে এটা বলার কিছু নেই, প্রতি মাসে আমাদের মেয়েদের এই সমস্যাটা ফেস করতে হয়। কারো তো প্রচণ্ড ব্যথা হয়, যেমন আমার কখনো ব্যথা হয় নাই আলহামদুলিল্লাহ, কিন্তু আমার মেয়েরও আগে হতো না, এখন ইদানিং খুব ব্যথা হচ্ছে, জানি না কেন এমন হচ্ছে। তো ওর বাবাও সবসময় বলে যে ডাক্তার দেখাই নিয়ে আসো, ডাক্তার দেখাই নিয়ে আসো, আর সময়ও হয় না সত্যি কথা যেটা। আর যেহেতু ওদের স্কুল খুলে ফেলেছে আর স্কুলে যেতে পারছে না এই ব্যথার কারণে, তো এই কারণে আজকে আর কি নিয়েই গেলাম। সকালের টাইমটা তো খুবই বিজি থাকি, আমার জন্য দুপুরের টাইমটাই বেস্ট। আর আমি ডক্টরকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম কয়টা পর্যন্ত থাকবে, তো বললো যে 3টা পর্যন্ত থাকবে। আর আমরা কিন্তু 2টার মধ্যে কিন্তু চলে গিয়েছিলাম। এরপর ডাক্তার দেখা নিয়ে আসলাম, আর ম্যাডাম কিছু পরীক্ষা দিয়েছিল করার জন্য। তো এই অবস্থা আর কি পরীক্ষা করা যাবে না, ওরা বলল যে ভালো হওয়ার 1 সপ্তাহ পরে পরীক্ষাগুলো করতে হবে, যেমন ব্লাডের কিছু পরীক্ষা আছে, এরপর আলট্রাসাউন্ড আছে। এই কারণে আর কি আমাদের বেশি একটা দেরি হয় নাই, আমরা সাথে সাথে চলে আসতে পেরেছি। আর যার পরে কিন্তু আমরা অত সিরিয়ালেও ছিলাম না। আর যেহেতু দুপুরবেলা গিয়েছি, এটা কিন্তু একটা টেকনিকই বলতে পারো, আমি ইচ্ছে করে দুপুরে গেছি। কোনো হসপিটালে বলো, সকাল বলো, দুপুর বলো, বা প্রাইভেট হসপিটাল বলো, সরকারি হসপিটাল বলো, যে কোনো হসপিটালে সকালবেলা কিন্তু প্রচুর ভিড় পোহাতে হয়। শুধু সকালে না, আমি তো বলবো আমি প্রাইভেটে যে ডাক্তার দেখাই
দেখাই, এর আগে দেখিয়েছি। তো ওনার কাছে যদি আমি সিম্পল একটা রিপোর্ট দেখাতে যাই, ওখানে আর কি উনি রাত্রে ছাড়া দেখেন সন্ধ্যা 7টা থেকে রোগী দেখা স্টার্ট করে। তো একটা রিপোর্টের জন্য যদি আমি যাই, টানা 4টা ঘন্টা বসে থাকতে হবে। বোঝো কেমন লাগে। সেই আর কি আসলে বসে থাকার আলসেমিতে অনেক সমস্যা হয় অনেক সময়, কিন্তু দেখাতে যেতে চাই না। আবার সরকারি হসপিটালেও দেখবা যে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, কিন্তু আমরা কিন্তু বিরক্ত হয়ে যাই। আমরা বলি যে না, সরকারি হসপিটাল এই কারণে দেরি হয়, আর প্রাইভেট হসপিটালে বুঝি দেরি হয় না। কিন্তু সব জায়গায় দেরি হয়। যাই হোক, সিস্টেম মতনই আসতে হবে। যারা আগে আসবে তাদের আগে দেখাতে হবে, আর যারা পরে যাবে বা যারা ক্রিটিক্যাল রোগী আছে তাদেরও আগে আর কি দেখাতে হেল্প করতে হবে। তো এই আমরা আর কি বেশি একটা আমাদের দেরি হয়নি, জাস্ট 10 মিনিটের মতন বসেছিলাম। এরপর আমরা সিরিয়াল পেয়ে গিয়েছি আর ডাক্তার দেখায় বাসায় চলে আসছি। তো এসে ফ্রেশ হয়ে যে এখন খেতে বসছি। তো বাসায় এসে দেখি আমার বোন, তারপর ওর হাজব্যান্ড সবাই খেয়েছে, আর আমার মেয়ে দুটাকে খেতে ডাকছি, ওরা একটাও খাবে না। যাই হোক, এখন একা একা খাচ্ছি, আর এ তো খাওয়া শেষ করলাম। তো বন্ধুরা, ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।